নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি শাহজালাল বিমানবন্দরের আগুন। জেগে উঠেছে খণ্ড খণ্ড শিখা, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। বিমানবন্দরে আগুনের জন্য অব্যবস্থাপনা দায়ী বলছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অসতর্কতা নাকি অবহেলা খতিয়ে দেখার পরামর্শ। বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষর যুগান্তকারী ঘটনা। মত বিশ্লেষকদের কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। সামাজিক স্বীকৃতি আদায়ে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ। দলীয় প্রতীকে শাপলাতেই অনড় এনসিপি। অন্য কিছু বরাদ্দ দিলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি। আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এবং পাচার হওয়া অর্থের খোঁজে 20টি দেশে MLAR পাঠিয়েছে দুদক। আরও 5টি পাইপলাইনে এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে সম্পদ পুনরুদ্ধার কমিটি। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 7.5 ঘন্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপন হয়নি। কিছুক্ষণ পরপর যেন মাথা চারা দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 7.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষণ পর পর যেন মাথা চারা দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা। সেই সঙ্গে কালো ধোঁয়া জানান দিচ্ছিল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা। রাত 9টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। পরে ভেতরে প্রবেশ করে চালায় উদ্ধার কাজ। একে একে ফুটে ওঠে ধ্বংসযজ্ঞের চিত্র। সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এক সাইডে আমরা যখন পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন 3-4টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই। ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীও। আহত হন বেশ কয়েকজন। তাদের পাঠানো হয় CMH ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তবে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা জানা যাবে তদন্তের পরে। কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, দিন ঘুরিয়ে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, তাও কিন্তু দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নি দুর্ঘটনা, সে দুর্ঘটনায় এখন পর্যন্ত কিন্তু নির্বাপনের কাজ চলমান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যেই বিল্ডিংটি, মূলত সেই বিল্ডিংয়ের এখনও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া কিন্তু বের হচ্ছে। নির্বাপনের যে প্রক্রিয়া সেটি কিন্তু বলা যায় যে শেষের দিকে আমরা রাত ভরে দেখেছি যে ফায়ার
সার্ভিসের কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জায়গায় বা যতগুলো কক্ষ আছে সেই সংকীর্ণ জায়গা থেকেও কিভাবে পুরোপুরি আগুন নেভানো যায় এবং নির্বাপন করা যায় সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে গতকালকে ঠিক আড়াইটা বাজে আড়াইটার দিকে যখন এই বিমানবন্দরের এই ভবনটিতে আগুন লাগে, তারপরে কিন্তু আগুনের যে লেলিহান শিখা মুহূর্তেই কিন্তু চারিপাশটা ছড়িয়ে যায়। চারিপাশ বলতে পুরো যে বিল্ডিংটি সেই বিল্ডিংটি ছড়িয়ে যায়। এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটি কিন্তু কয়েকটি ধাপে আপনারা জানেন যে এখানে মূলত কার্গো বিমানের যে মালামালগুলো সেগুলো এখানে রাখা হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় মূলত আমদানিকৃত মালামালগুলো খালাস হয়। তদ্রূপ আমরা যেমন জানি যে এই বিল্ডিংয়েই মূলত গেল কয়েকদিনের মালামাল সরবরাহ করা ছিল, সেগুলো খালাস হওয়ার আগেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনায় সম্মুখীন হয় এবং যতদূর ধারণা করা হচ্ছে যে ভিতরে যে সকল মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যেই ভবন, দোতলা ভবন, এই পুরো ভবনের পুরো এরিয়াটি কিন্তু এখনও যে আগুনের যেই ছাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। যেই ধোঁয়া বের হচ্ছে সেটা খুবই সামান্য, কেননা রাতভর আমরা দেখেছি যে আরও অনেক বেশি ধোঁয়া বের হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা আগুনের শিখাও দেখতে পেয়েছিলাম, সেটি কিন্তু এখন আর নেই। নির্বাপনের কাজও প্রায় বলা যায় যে খুব শেষের দিকে হয়তোবা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, কিন্তু তার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি সেই নির্বাপনের প্রক্রিয়ায় তারা রয়েছেন। আপনারা জানেন যে আগুন যখন এই ভবনে ছড়িয়ে যায় তখন কিন্তু খুব সহজেই তার কাছাকাছি পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন, সেই সাথে নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার সদস্যরাও যুক্ত ছিলেন। তাদেরও বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছে। আমরা যতদূর জানি যে 28 জন সদস্য মূলত আহত হয়েছে, যার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে প্রায় 25 জনের মতো। তারা কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তিও রয়েছে, সেটিও আমরা জানি, যদিও গুরুতর অবস্থা কারোই না। তারপরও অনেকেই বলছেন যে ট্রিটমেন্ট নিয়ে রেস্ট থাকতে হবে। গতকালকে রাত 10টার দিকে মূলত মহাপরিচালক ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়া বা এত দ্রুত ছড়িয়ে যাওয়ার পেছনে মূলত বাতাসকে তিনি দায়ী করেছিলেন। আমরা বলছিলাম যে কোনো কেমিক্যালের ভেতরে কোনো কেমিক্যাল থাকতে পারে কিনা, কেননা আগুন যখন মুহূর্তে ছড়ায় তখন কিন্তু বেশ কিছু বিস্ফোরণের শব্দ হয়েছিল। অনেকেই বলছেন, অভিযোগ করছেন যে ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ থাকতে পারে, সেখান থেকে হয়তো বা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের কিন্তু বিষয়টি ইনশিওর করা হয়েছে যে কোনো কেমিক্যাল আছে কিনা সেটা হয়তো তদন্তের পরে জানা যাবে। তবে পরিস্থিতি যা হয়েছিল তাতে ভেতরে যে মালামাল ছিল সেই মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা অনেক বেশি। যারা ভুক্তভোগী বা যাদের মালামালের ভিতরে ছিল তারা কিন্তু বলছিলেন যে এখানে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমরা যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি অনেক বড়, অনেক এরিয়া জুড়ে, যেখানে পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যতগুলো কার্গো মালামাল আসে সকল মালামালই মূলত এখানে রাখা হয়। যেখানে বিভিন্ন ইলেকট্রনিক্সের পণ্য আসে, বিভিন্ন আমদানিকৃত ওষুধ সরবরাহ করা হয়, বিভিন্ন প্রোডাক্টের ছোট ছোট ক্ষুদ্রাংশ থাকে, অনেক পোশাক আশাক যেই সরবরাহ করা হয়, আমদানি করা হয়, সেগুলো কিন্তু এখানে থাকে। এরকম নানান পণ্য দেশ বিদেশ থেকে এখানে কিন্তু রাখা হয়। এখান থেকেই মূলত বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়, সেই পণ্য এখানে রাখা হয়েছিল। এই জন্য ধারণা করা হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনাই অনেক বেশি। আপনারা জানেন যে এখানে সংশ্লিষ্ট উপদেষ্টা তিনিও এসেছিলেন, রাতেও আমরা দেখেছি তিনি এসেছিলেন, যদিও তখন তিনি কথা বলেন নাই। তিনিও বলছেন বিষয়টি অত্যন্ত আশঙ্কাজনক, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন কেন কিভাবে এই আগুনের সূত্রপাত হলো বা আগুন কিভাবেই বা এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। এখন পর্যন্ত যদি সর্বশেষ পরিস্থিতি বলি তাহলে এখন পর্যন্ত কিন্তু এই বিমানবন্দরের ভবনটি, যেই ভবনটিতে আগুনের দুর্ঘটনা ঘটেছিল সেই ভবন থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, নির্বাপনের কাজ চলছে। নিয়ন্ত্রণে গতকালকে রাতেই আমাদেরকে ঘোষণা করা হয়েছিল নিয়ন্ত্রণে, পুরোপুরি নির্বাপন হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের দুর্ঘটনার স্থল থেকে। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ভয়াবহ আগুনের পর লণ্ডভণ্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল, এতে চরম ভোগান্তিতে শত শত যাত্রী। ট্রানজিটে সময় মতো পরবর্তী ফ্লাইট না ধরতে পারায় বিপাকে পড়েন অনেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুন শুধু কয়েকটি গুদাম নয়, এ যেন পুড়িয়ে দিল শত শত মানুষের তিলে তিলে গড়া স্বপ্ন, পুঁজি আর ভবিষ্যতের অনিশ্চয়তা। আগুনের ভয়াবহতা কিছুটা নিয়ন্ত্রণে এলেও তার আঁচ লেগেছে হাজারো বিদেশগামী যাত্রীর বুকে। 10 থেকে 12 ঘন্টার অপেক্ষার অসহনীয় যন্ত্রণায় বিধ্বস্ত সবাই। টার্মিনাল জুড়ে অপেক্ষার যেন এক বিশাল দীর্ঘশ্বাস। অগ্নিকাণ্ডের সবচেয়ে বড় মূল্য দিতে হলো আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের। নিরাপত্তার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত বিমান ওঠানামা বন্ধ করে দেওয়ায় শুরু হয় ভয়াবহ শিডিউল বিপর্যয়। অনিশ্চিত অপেক্ষায় যাত্রার আগেই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন শত শত যাত্রী। দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের অনেকেই ফ্লাইট বাতিলের খবরে যেন দিশেহারা। জানি না আমরা যাইতে পারবো কিনা, ফ্লাইট হবে কিনা। রাজবাড়ী জেলায় আমার বাসা, ওইখান থেকে সকালে বের হয়েছি, এখন পর্যন্ত এইখানেই বসা। এখন আমি জানি না আমি দুবাইতে অন টাইম পৌঁছতে পারবো কিনা। আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি, তো এখানে থাকার কোনো জায়গা পাইতেছি না। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এয়ারপোর্টের যে অবস্থা, কোনো কিছুই আমার মনে হয় সরকারের নিয়ন্ত্রণে নাই। দীর্ঘ অপেক্ষার পরও যখন কোনো নিশ্চিত খবর মেলেনি, তখন বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনেকেই। অনেকের অভিযোগ, ফ্লাইটের সঠিক তথ্য না পেয়ে ঘন্টার পর ঘন্টা টার্মিনালে বসে থাকতে হয়েছে। উত্তরবঙ্গ থেকে এসে এখন তো ধরেন বাসায় যাওয়া সম্ভব না, কারণ হোটেলে থাকতে হবে, হোটেলেও খোঁজাখুঁজি ঝামেলা। কল করেন, এই কোনো মেসেজ দেন এয়ারলাইন্স থেকে যে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হবে। তো আমি এখানে এসে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এন্ড ভিতরের অবস্থা খুবই বাজে। রাত 12টার ফ্লাইটটা এটা রাত 3টায় যাবে। মনে হচ্ছে না এটা রাত 3টায় ছাড়তে পারবে, কারণ এটা অনেক সেনসিটিভ বিষয়। এটা আমাদের জন্য অনেক বড় ভোগান্তি। অবশেষে 5 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9:30টায় দুবাই থেকে ঢাকাগামী একটি বিমান রানওয়েতে অবতরণ করে। ধীরে ধীরে শুরু হয় ফ্লাইট পরিচালনার কাজ। বহির্গমন পথ টার্মিনাল 2-এ ফিরে আসে গাড়ি ও যাত্রীর চাপ। এর আগে বিকেল 4টায় 8 নম্বর গেটের আশপাশে থাকা বিমান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনেক বিমানকে বিকল্প পথে চট্টগ্রাম, সিলেট, কলকাতা ও করাচিতে অবতরণ করতে বলা হয়। বেবি চৌকের তথ্য মতে প্রায় 13টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। গড়ে প্রতিদিন 10,000 যাত্রী এই বিমানবন্দর দিয়ে আকাশপথে চলাচল করে। শিডিউল এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় দূর হচ্ছে না মানুষের মনের অনিশ্চয়তা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় চট্টগ্রাম ও সিলেটে 11টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। পরে বন্ধ থাকা ফ্লাইট চলাচল শনিবার রাত 9টা থেকে পুনরায় শুরু হয়। কেউ মেঝেতে ঝিমিয়ে, কেউ বা লাগেজে মাথা রেখে ঘুমিয়ে সময় পার করেছেন, কেউ আবার মালবাহী ট্রলির উপর বসেই অপেক্ষা করেছেন গন্তব্যে ফেরার। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনের ঘটনায় ঢাকামুখী 8টি ফ্লাইট বাধ্য হয়ে অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এতে অনিশ্চয়তায় পড়েন ঢাকা হয়ে অন্য গন্তব্যে যাওয়া যাত্রীরাও। ভোগান্তিতে পড়েন ডাইভার্ট করা ফ্লাইটের যাত্রীরা। তবে দীর্ঘ অপেক্ষার পর রাত 9টা থেকে শাহজালালে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। চট্টগ্রামে আটকে থাকা 8টি বিমান একে একে ঢাকায় অবতরণ করে। একই ঘটনায় রিয়াদ ঢাকা, মালে ঢাকা ও সিঙ্গাপুর ঢাকা রুটের 3টি ফ্লাইট জরুরি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9:22 নভোএয়ারের একটি ফ্লাইট সিলেট থেকে ঢাকায় আসে। পরপর সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা, রিয়াদ থেকে বাংলাদেশ বিমান ও মালে থেকে আসা ইউএস বাংলা ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে ঢাকায় পৌঁছায়। মিরন আহমেদ, সময় সংবাদ। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। জরুরি পণ্য ও কাঁচামাল সহ আমদানি রপ্তানি বাণিজ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা, শনিবার দুপুর পর আগুন লাগে সেখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বড় ধরনের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কাঁচামাল হোক, অন্যান্য বিষয় হোক,
এই সবগুলোর এইভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে তাতে করে আমরা একটা বড় ধরনের সংকটের দিকে যাবে বলে আমার মনে হয়, এবং কোম্পানিগুলো তাদের প্রোডাকশন সাপ্লাই চেনে ইকোসিস্টেমে একটা বড় ধরনের বিপর্যয় করতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা অব্যবস্থাপনার চিত্র উপস্থাপন হচ্ছে। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। এ দুর্ঘটনার বহুমুখী নেতিবাচক প্রভাব দীর্ঘ পরিসরে ভোগাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। এই ঘটনায় $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা বিএ টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্থানে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। পাশ কাটিয়ে অবশেষে স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা জুলাই জাতীয় সনদ 2025। রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সনদ স্বাক্ষরিত না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়েও। আইনি ভিত্তির সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ তাদের। প্রত্যাশা, মতপার্থক্য দূরে রেখে স্বাক্ষর করবে অন্য দলগুলো। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা, তারিখ পরিবর্তন, দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ। স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল। টানা 8 মাসের 73টি বৈঠক, বাদানুবাদ ও ওয়াকআউট, আবার ঐকমত্য। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ, যাতে ঐক্য হওয়া বিষয়ের সঙ্গে রয়েছে মতানৈক্যের বিষয়ও। এদিন স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 24টি দল। তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি। একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল। এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না। রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে, স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয়, আলোচনার টেবিলে খুব কম হয়েছে। তো এটি খুবই ইতিবাচক। স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো। সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি। এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল
সই করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কিন্তু এই প্রথম। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে 1 বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি, এটা আগে কখনোই বাংলাদেশে ছিল না। নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে। সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই। আইনি ভিত্তি তো একটি দরকারি, সাংবিধানিক আদেশ বলেও হতে পারে। এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত, যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি তো এখনো সময় আছে, এবং যেহেতু সব দল একমত হয়েছে, প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐকমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে, বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে। 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো। 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম। এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। এখনও সুযোগ থাকায় সব দলকে সনদে সই করার আহ্বান তার। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও রাজনীতিকে স্বচ্ছ করতে কাজ করবে। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আইনি ভিত্তি প্রশ্নে এনসিপি এবং সংবিধানের মূলনীতি নিয়ে কয়েকটি বাম দল অংশ নেয়নি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। অনুষ্ঠান ঘিরে হয়েছে প্রতিবাদ, বিক্ষোভও। শনিবার সকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। বিকেলে আরেক আলোচনায় সালাউদ্দিন আহমদ দাবি করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে তার দেয়া বক্তব্য নিয়ে জলঘোলা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না বলেও মন্তব্য তার। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে অভিহিত করেছি। বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে, তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে। এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণতন্ত্রকে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসলে সক্ষম। এখনো সুযোগ থাকায় বাকি দলগুলোকে সনদ সই করার আহ্বান বিএনপি নেতাদের। দুর্ভাগ্যজনক মনে করছি, তবে আমার ধারণা তারা তাদের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতে পালন করবেন, তারা বুঝবেন এবং তারা এসে স্বাক্ষর করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার সরকার গঠন করলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। এজন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করার পরিকল্পনার কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় হেলথ ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়ায় দিনব্যাপী হেলথ ক্যাম্প। ডিগ্রি কলেজ মাঠে 7,000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। রোগীদের সেবা দেন ঢাকা থেকে আসা 2 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শনিবার আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বগুড়া জেলা শাখা। জুবাইদা রহমান বলেন, আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো। বিএনপি সরকার গঠন করলে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বিএনপি যে একটি রাজনৈতিক দল, যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দেবো। মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। জুলাই সনদে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রহসন হবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। 25টি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে গণভোটের তারিখ, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা। এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
শাপলাতে অনর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বাইরে নির্বাচন কমিশন অন্য কোনো প্রতীক বরাদ্দ করলে আইনি ও রাজনৈতিকভাবে লড়তে চায় দলটি। এদিকে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ, বৈঠক, কিন্তু এখনও দুই পক্ষই অনড় নিজেদের অবস্থানে। একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ গত 7 অক্টোবর আবারও শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের 7টি নমুনা চিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ জবাব, বিধিমালার তালিকা থেকেই বেছে নিতে হবে বিকল্প প্রতীক, আর এর জন্য সময় বেঁধে দেওয়া হয় রোববার পর্যন্ত। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে কমিশন থেকে এমন করা বক্তব্য এলেও এখনো আগের অবস্থানই অটল এনসিপি। শীর্ষ নেতৃত্ব বলছে শাপলা না পেলে আইনি ও রাজনৈতিক উভয় পথেই লড়বে দলটি। এখনো পর্যন্ত আইনগত কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের মতো করে কমিশন আমাদের উপরে প্রতীক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, এটা কমিশনের সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী আচরণ। কমিশন রাজনৈতিকভাবে মোটিভেটেড কিনা, কমিশন কারো দ্বারা বা কোনো সংস্থা বা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত কিনা, সেই বিষয়গুলো এখন খুঁজে দেখার সময় এসেছে। শাপলার অনেক ধরনের ডিজাইন আমরা উপস্থাপন করেছি, কালারের বিষয়টা নিয়েও আমরা বলেছি। আমরা বিকল্প যা কিছু সব আমরা শাপলার মাঝেই খুঁজতে চাই, শাপলার বাইরে বিকল্প আমরা আসলে খুঁজতে চাই না। শাপলার ভিতরকার বিকল্পগুলোকে না লিখে তারা যদি শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক দেওয়ার মতো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে গ্রহণ করব না, এবং সে জায়গায় আইনগত দিক আছে, রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তকে কিভাবে এনসিপির পক্ষে নিয়ে আসা যায় সে ধরনের পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। শাপলা ইস্যুতে আরেক বিতর্ক হচ্ছে, এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য চেয়েছিল এই প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। নতুন করে বিষয়টি আলোচনায় এলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এনসিপির সদস্য সচিব। নাগরিক ঐক্য কিন্তু শাপলার জন্য সর্বাত্মক ফাইটটা তারা করেনি। যখন কমিশন তাদেরকে শাপলা দেবে না বলে তাদের বক্তব্য প্রদান করেছে, তারপরে কেন এই বক্তব্যটা যৌক্তিক নয় সেই বিষয়গুলো কিন্তু নাগরিক ঐক্য কমিশনের কাছে সেটা সর্বাত্মকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, বা তারা আসলে সেটা উপস্থাপন করতে চায়নি। তারা অন্য একটা প্রতীকেই নিজেদেরকে সন্তুষ্ট রেখেছে। বরং কমিশনের এটি বিবেচনা করার বিষয় যে কারা এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছে, কারা যুক্তিগুলো উপস্থাপন করেছে, কারা বিভিন্ন যে ভুল ব্যাখ্যাগুলো কমিশন প্রদান করেছিল সেইটাকে ধরিয়ে দিয়েছে। সর্বাত্মকভাবে এই বিষয়টা নিয়ে আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি, সেটাকেই তাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি, যে দুটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকও। পরবর্তীতে সেই দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতে অনড় থাকে দলটি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বরিশালে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। বলেন, কোনো সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। বলেন, বিচার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সিইসি আরও বলেন, কমিশনের তালিকায় না থাকায় কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে। দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড এই দলের বিচার না হওয়া পর্যন্ত। একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান।
তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। সহ 3 দফা দাবিতে সপ্তম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা। দাবি আদায়ে শুক্রবার অনশন কর্মসূচি ঘোষণার পর শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করে শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে শুক্রবার দুপুর থেকে অনশনে আছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা বিক্ষোভ করে শিক্ষকরা। তারা বলছেন, একটি পক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের সরকারের মুখোমুখি করতে চাইছে। এই আমাদের প্রোগ্রামটি বানচালের সাথে খোদ শিক্ষা উপদেষ্টা নিজে জড়িত রয়েছে। শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো বিদ্রোহ হয়ে ওঠে, আর এই বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, আগামীর যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে তার দল। শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয়। এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও দেয়া হয় হুঁশিয়ারি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কারো প্রলোভনে পা না দিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন। শনিবার দুপুরে হিলির ফকিরপাড়ায় এক পথসভায় তিনি বলেন, কিছু দল বলছে তাদের ভোট দিলে নাকি স্বর্গে যাওয়া যাবে। এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়। এ সময় বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিরল রোগে আক্রান্ত 2 শিশুর চিকিৎসার ব্যবস্থার ঘোষণা দেন জাহিদ হোসেন। ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, আপনার যাকে মনে চায় তাকে দিবেন এবং নির্ভয়ে দিবেন এবং কোনো ধরনের ভয় ভীতি প্রলোভনে প্রলুব্ধ হইয়া দেওয়ার কোনো দরকার নাই। হাত বাড়ালেই মাত্র কয়েক মিনিটে পাওয়া যাচ্ছে ইয়াবার চালান। শহর ও নগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাঘাটেও প্রকাশ্যে ইয়াবা বিক্রি এখন যেন স্বাভাবিক ঘটনা। কিশোর ও যুবক থেকে শুরু করে নানা বয়সী ক্রেতাদের ভিড় রাস্তার মোড়ে মোড়ে। সময় সংবাদের ক্যামেরায় ধরাও পড়েছে অবাধে ইয়াবা বিক্রির এমন চিত্র। মাদক বিক্রি রোধে নজরদারি বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। তবে নিয়মিত অভিযানের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বর্তমান সময়ে এক শ্রেণীর তরুণের কাছে কথিত স্মার্ট মাদকের নাম ইয়াবা, যা সেবন করলে বোঝার উপায় থাকে না। এক স্থান থেকে অন্য স্থানে সহজে বহনযোগ্য হওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ইয়াবা সেবন ও কেনাবেচা। সিলেট নগরীর কাষ্ঠঘর এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে হাত বাড়ালেই ইয়াবা মিলছে। এর বাইরেও সুনামগঞ্জ জেলা শহর সহ মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই মরণ নেশা। চলছে রমরমা বাণিজ্য। অনুসন্ধান বলছে, গত 20 মাসে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 5 লাখ ইয়াবা। পানের দোকানে যে পান চাইলে পাওয়া যায়, সিগারেট খাওয়ার বয়স হয়েছে না, দুধ খাওয়ার বয়সও, এই বয়সে মানুষ ইয়াবা কিনা খায়। তো প্রশাসন সকল যায় গিয়া যখনে গিয়া সব কিছু করে ওইটা মূল যে গয়গুলো দৌড়তো এগুলো ফাই না গিয়া।
অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে ইয়াবা কেনাবেচার চিত্র দেখতে সিলেটের কাষ্টঘর এলাকা ও সুনামগঞ্জ জেলা শহরে অনুসন্ধান চালায় সময় সংবাদ। ক্যামেরায় ধরা পড়ে থানা নিকটবর্তী এলাকায় অবাধে ইয়াবা বিক্রি। ক্যামেরায় কথা বলতে না চাইলেও বিভিন্ন ব্যক্তিকে দিয়ে সংবাদ প্রকাশ না করতে বলেন আলপিননগর এলাকার পঙ্কজ। চেষ্টা চালান টাকা দিয়ে প্রতিবেদককে ম্যানেজ করারও। এছাড়া অভিযুক্ত আফসার নিজেকে নির্দোষ দাবি করেন। আগে আমি খাইছি, ঠিক আছে, স্বীকার করছি আমি খাইছি, খাওয়াটার তারা নিয়ে মানে করতে বদনাম হয়েছে। আমার গরুর লাগা আমার আপন মানুষ শত্রু আমার। আমি তো ওই যে মাথায় আমার খুব ভালো লাগছে, আমি দেখাইলাম না আপনাদের। প্রতিটা অলিতে গলিতে তাদেরই সেলসম্যান আছে 20-25 জন। এদিকে ইয়াবার বিস্তার রোধে ঘনবসতিপূর্ণ এলাকায় নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশিষ্টজনদের। ইয়াবা বা মাদকের কারখানা পর্যন্ত আছে, যেগুলোর বাণিজ্য হচ্ছে বাংলাদেশ। বড় কোনো ধরনের কোনো অভিযান আমরা দেখতে পাই না। অনেক সময় অনেক জায়গায় আমি বিভিন্ন সময় আমি নিজে ব্যক্তিগতভাবে তথ্য দিচ্ছি। তবে ইয়াবার বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। প্রযুক্তি এবং আমরা গোয়েন্দা তথ্যের সাহায্যে অবশ্যই প্রতিনিয়ত ইয়াবা উদ্ধার করে আসছি এবং এই বছরে আমাদের প্রায় 1.1 লাখ পিস এবং গত বছরেও দেখলাম 2.2 লাখ পিসের মতো উদ্ধার আছে। নিয়মিত অভিযান পরিচালনা করি, সেই অভিযানে কিন্তু আমরা ধরি, কিন্তু যারা হুতা তাদেরকে আমরা অনেক সময় ধরতে পারি না, কারণ তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। তালিকা আমরা তৈরি করছি, যারা মাদক ব্যবসা করছে এখানে তাদের একটা তালিকা করেছি। এখানে অনেকের বিরুদ্ধে আমরা এখানে প্রায় 52 জনের মতো একটা তালিকা হয়েছে। ইয়াবা ছাড়াও সিলেটের 4 জেলায় গত 20 মাসে ফেন্সিডিল ও বিদেশি মদ সহ 52 কোটি 5 লক্ষ টাকার বিদেশি মাদক জব্দের তথ্য দিয়েছে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। অনলাইন জুয়ার ভয়াবহ নেশা শিক্ষার্থীদের জীবনে আনছে অন্ধকার। শখের বশে শুরু হলেও একসময় তা পরিণত হচ্ছে ভয়ানক আসক্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে দ্রুত অর্থ উপার্জনের লোভে প্রতিদিনই এতে জড়িয়ে পড়ছে ময়মনসিংহের অনেক তরুণ যুবক। শুধু জুয়াই নয়, অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া কিংবা বন্ধুত্বের ছলে প্রতারণার ফাঁদে পড়ছে মানুষ। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। সর্বত্র ছড়িয়ে পড়ছে এই নেশা, নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এটাতে না খেললে ভালো লাগে না, টাকা তো এটাতে আসে না, টাকা শুধু যাই, মন চাই খেলতে। এভাবে 5-7 লাখ টাকা ঋণ করে ফেলছি। অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে দাদন নেয়া সহ নানা অপরাধে। সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে টাকা না পেয়ে বাবা মাকে হত্যা করে নিজ বসতঘরেই মাটি চাপা দেয় অনলাইন জুয়ায় আসক্ত ছেলে। মোবাইলে ইস্টু খেলায়, তো এই ইস্টু খেলার কারণে এরকম হয়েছে। এই অ্যাপসের কারণে শত শত পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। স্কুল কোন কলেজ কোন মানে যতগুলি ফুলহান আছে এই জুয়া খেলা আসক্ত না করাই লুকি। অনলাইন ব্যবহারে অপরাধের ধরন জুয়াতেই শেষ নয়। অনলাইনে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে বা নানা কৌশলে ঘটছে প্রতারণা। এসব ক্ষেত্রে ফাঁদ পেতে হানি ট্রেপে ফেলে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব। নগরীতে গত 4 মাসে এমন 4টি ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। একাধিক প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। দূরে হারাই আমরা খারাপ কাজের কথা কয়ে হারি, কালার দূরে হারাই, ভিতরে আরেকটা রুম আছে, ওই রুম ওই মহিলাটা চাকু ধরে সব টাকা পয়সা মোবাইল নিয়ে যায়। প্রচারণা চালাচ্ছেন তারা, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। তরুণরা যাতে এই ধরনের ভুল পথে পা না বাড়ায় কিংবা আমার অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার যে এই প্ল্যাটফর্মগুলো যাতে নিরাপদভাবে ব্যবহার করা যায়, এই প্রসঙ্গকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের রাষ্ট্রীয় আমাদের নির্দেশনা থাকা প্রয়োজন। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারের আওতায় নিয়ে এসেছি এবং এই যে অনলাইন জুয়া বা অনলাইন প্রতারণায় যেন মানুষ এই ফাঁদে বা প্রতারণায় না যুক্ত হয়, সেই জন্য মানুষকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছি। ভার্চুয়াল আসক্তি আর অপরাধের বিস্তার ঠেকাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সচেতনতা বাড়ানো এবং কঠোর আইনি প্রয়োগের উদ্যোগ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে জিয়া বাহিনীর 9 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার করা হয়েছে 10টি দেশীয় অস্ত্র, 1টি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
অস্ত্রধারী জলদস্যুদের ধরতে কক্সবাজারের মহেশখালীর দুর্গম এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। শনিবার বেলা 11টার দিকে শুরু হয় অভিযান। আস্তানায় পৌঁছালে গুলি চালায় সন্ত্রাসীরা। কোস্টগার্ড জানায়, স্থানীয় জিয়া বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। চিংড়ি ও লবণের ঘেরে নিয়মিত চাঁদা দিতে হয় তাদের। যৌথ বাহিনীর এই অভিযানে খুশি এলাকার লোকজন। অনেক ভালো হয়েছে, আমি অভিযান চালাইছে, আমি ধন্যবাদ দিলাম। সাধারণ গরিব দুঃখী মানুষ, আমরা শান্তি চাই। এরই মধ্যে মহেশখালীর কালারমাঠ ছড়ার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 9 জনকে। এখানে যারা আসামি রয়েছে এর মধ্যে অনেকেই আগে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। আমরা আটককৃতদের স্বীকারোক্তি এবং জবানবন্দি নিলে আমরা আরো তথ্যাদি জানতে পারবো। কোস্টগার্ডের তথ্য বলছে, জিয়া বাহিনীর প্রধান 2019 সালের 23শে নভেম্বর সদস্যদের নিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। জামিনে কারাগার থেকে বের হয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বরিশালে মাইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তাদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে চরমনায় মেহেন্দিগঞ্জ সীমান্তে কালাবদর নদীর বাকরজিয়া এলাকায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় জাল জব্দ করতে গেলে জেলেরা প্রথমে পালিয়ে যায়। পরে বোটে করে 60 থেকে 70 জন একযোগে অভিযানকারী দলের উপর হামলা চালায়। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনসার সদস্যরা 20 রাউন্ড গুলি ছুড়ে অভিযান দলের এক সদস্য সহ দুপক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির সংস্থাগুলো। পাচার করা অর্থে রূপান্তরিত সম্পদের খোঁজে 20টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পাওয়া যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন প্রভাবশালীদের আরও স্থাবর অস্থাবর সম্পদের সূত্র। টিআইবি বলছে, বিদেশে পাচারের অর্থ বিনিয়োগের লাভও বাংলাদেশের, যা পাওয়া সহজ হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এবার যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পরিবারের সাথে সংশ্লিষ্ট একের পর এক ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে NBR ও BFIU। একইভাবে বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের তথ্য খুঁজতে স্লোভাকিয়ায় MLAR পাঠানো হয়েছে। নজরুল ইসলামের নাসা গ্রুপের বাণিজ্যিক লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য চেয়ে লুক্সেমবার্গ, এসালম গ্রুপের তথ্য চেয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, বেক্সিমকো ও সালমান এফ রহমানের তথ্য চেয়ে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে MLAR পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। এছাড়া পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে থাইল্যান্ডেও অর্থ পাচারের সূত্র মিলেছে। এখন পর্যন্ত 20টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। CID জানায়, অন্তত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। MLAR এর উত্তর মিললে পাওয়া যাবে আরও সম্পদ। ট্রেস বেসড মানি লন্ডারিং এগুলো নিয়ে যাওয়া, এটা অনেক লম্বা প্রসেস। এই যাবতীয় উপায়গুলো তারা করেছে, হুন্ডির মাধ্যমে করেছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেছে। আমরা প্রায় 5,000 কোটি টাকার মতো, 4,960 কোটি টাকা এ পর্যন্ত আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। টিআইবি বলছে, পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোতে বিনিয়োগ হয়েছে, ফলে সেসব বিনিয়োগের লভ্যাংশের মালিকানাও বাংলাদেশের। আইনি তৎপরতার সাথে তাই বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতাও। খুব সহজ নয়, ওই অর্থ তো ওখানে ওই দেশের বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওই অর্থনীতিতে অবদান রাখছে আমাদের অর্থ। কাজে ওরা তো চট করে ছেড়ে দিবে না, চাইলেও যত সদিচ্ছে মোরাল অঙ্গীকার থাকুক না কেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে দেশের সম্পদের খোঁজে আরও 5টি MLAR তৈরি রয়েছে পাইপলাইনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না IMF। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন দাতা সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ।
রিজার্ভের ধারাবাহিক পতনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে 2023 সালে $470 কোটি ঋণ সহায়তা দেওয়ার চুক্তি করে IMF। পরে 2024-এ অন্তর্বর্তী সরকার এসে চুক্তি করে আরও $80 কোটি ঋণ। তবে সংস্থাটি থেকে অনুমোদিত ঋণের 550 কোটির মধ্যে পাওয়া গেছে মাত্র $360 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঋণের অর্থ ছাড়ে শুরু হয় ধীরগতি। ওয়াশিংটন ডিসিতে IMF এর সঙ্গে বৈঠকের পর গভর্নর জানালেন, ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। যে সেটা আসছে, আমরা বলছি যে ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। এবং এক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে, উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমিটমেন্ট, সেটাও আন্ডারস্ট্যান্ডিং। গভর্নর জানান, অর্থনৈতিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও ঋণের অর্থ ছাড় না দিলে প্রশ্নবিদ্ধ হবে উন্নয়ন সহযোগীরা। সবসময় তো IMF প্রোগ্রামে থাকতে হবে, এখন তো কোনো মানে দাসখত দিয়ে তো আমরা হাসি নেই। আমাদের ইকোনমিক পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য IMF এর টাকা দরকার? আমাকে যদি বলে আমি বলবো যে না, টাকার দরকার, আমাদের হয়তো পলিসি সাপোর্টের দরকার আছে। টাকা ইস্যুটা হচ্ছে যে একটা পলিসি এজেন্ডা তৈরি করা, এই সরকার যতটুকু পারে সেটাকে বাস্তবায়ন করা এবং আগামী সরকারের জন্য একটা পথ নির্দেশনা রেখে দেওয়া। চলতি মাসের শেষ দিকে ঋণের শর্ত পূরণের অগ্রগতি ও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে পর্যালোচনা করতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে IMF মিশনের। কাজল আব্দুল্লাহ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জ্বালানি খাতে চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর জ্বালানি খাতের সার্বিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা দরকার বলে মনে করে জ্বালানি নিয়ন্ত্রক কমিশন BERC। পরিবেশের দূষণ কমাতে কিংবা মজুদ কমে আসায় ক্রমেই জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে 7 বছর মেয়াদী অ্যাসগেইন আন্তর্জাতিক গবেষণা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটি, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে কাজ করছে বেইজিং। জ্বালানি খাতকে টেকসই করতে চীন বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরতে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বদরুল আহসানের নেতৃত্বে যুক্তরাজ্যের বাদ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। সেমিনার 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে চীনের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান এনার্জি রেগুলেটরি কমিশন BERC-র চেয়ারম্যান। ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকেও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে চাহিদা পূরণে সক্ষম হয়েছে। জ্বালানি খাতের সক্ষমতা অর্জনে চীনের সহযোগিতা প্রয়োজন। এ সময় বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, সবুজ জ্বালানিতে চীনা বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তবে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন। চীন সহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষার দিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তার উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। এদিকে একই দিন সকালে ব্র্যাকেন সেন্টারে CPD আয়োজিত 3 দিন ব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধনী দিনের আলোচনায় উপদেষ্টা আরো বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিপর্যস্ত অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে চীন এবং বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে। রাজধানীর বারিধারায় চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে এক সেমিনারে কথা বলেন বক্তারা। তারা বলেন, কল্পনায় নয়, চীনা বাংলাদেশ সম্পর্ক সামনে এগিয়ে নিতে হবে বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে। সেমিনারে BNP, NCP সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, বাংলাদেশে চীনের বিনিয়োগ অন্তর্বর্তী সরকারের আমলেও বেড়েছে। এ সময় বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ রোজা চৌধুরী। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। দেখছেন ভোরের সময়।
স্বপ্ন অধরাই রয়ে গেল 8 রেমিট্যান্স যোদ্ধার। ভাগ্য বদলের আশায় গিয়ে ফিরে আসতে হলো লাশ হয়ে। 10 দিন পর দেশে পৌঁছেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের 8 জনের মরদেহ। শোকে স্তব্ধ সন্দীপ। নুরজামান আতিকের পাঠানো ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দিন বদলের স্বপ্নে প্রবাসে যাওয়া, কিন্তু ফেরা হলো লাশ হয়ে। গত 8 অক্টোবর বিকেলে ওমানের দুকমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন 8 বাংলাদেশি। 10 দিন পর শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। একে একে কফিন তোলা হয় অ্যাম্বুলেন্সে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। আমরা 35,000 টাকার একটা চেক দেই, যেটা দিয়ে লাশ পরিবহন দাফনের জন্য, এবং পরবর্তীতে আমাদের প্রত্যেক কর্মীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। আমরা সবগুলোই করব। সড়ক দুর্ঘটনায় নিহত 8 জনের 7 জনই সন্দ্বীপের বাসিন্দা, যাদের 5 জনই সারিকাইত ইউনিয়নে। একজনের বাড়ি রাউজান উপজেলায়। স্বপ্ন নিয়ে আরসি কফি নিয়ে ভাই আমরা দুর্বাই ছিলাম, আজ আমি একা হয়ে গেছি ভাই। আমার সরকার থেকে যে তহবিলগুলো পাওয়ার কথা, ওগুলো যেন সরকারের মাধ্যমে হোক, যেভাবে দ্রুত যেন পায়। প্রত্যেকটা পরিবারে অন্তত একজনকে তাদের যোগ্যতা অনুযায়ী যাতে চাকরির ব্যবস্থা করে। আমার ভাইয়ের সমস্ত ক্ষতিপূরণ আপনারা যেন পাই করে হিসাব করে দিয়ে দেন। পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে রবিবার সকাল 9:30টায় 7 জনের জানাজা হওয়ার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শহরে সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহত 2 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারে চলছে মাতম। এলাকায় নেমেছে শোকের ছায়া। অরক্ষিত সেপটিক ট্যাঙ্কই দুর্ঘটনার কারণ বলছেন প্রতিবেশীরা। খেলতে গিয়ে আর মায়ের কোলে ফেরা হলো না 2 শিশুর। সন্তান হারিয়ে থামছে না মায়েদের আহাজারি। শুক্রবার বিকেলে ধামরাই পৌর শহরের ছোট নন্দাইল মহল্লায় নেমে আসে বিষাদের কালো ছায়া। মামাতো ফুফাতো ভাই ইয়াসিন এবং আব্দুর রহিম বাসা থেকে খেলতে বের হয়। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে 5তলা ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমি ভাবছিলাম কি যারা মাইকিং করা হয়েছে আর খুঁজতে আসি, ভয়ে মানে পলায় রয়েছে। আমার ছেলেরা তো মারাই উঠাইছে। লাইট ধরতে ধরতে যাইতে যাইতে ওইখানে চোখ গেছে, লাইট ধরছে, দইরা দেখে আমার বাইশে উঠছে। লাঠি দিয়ে খুঁচাইয়ে পরে হচ্ছে আরেকটা ছেলের ওইখান থেকে মৃত পাই, 2 জনই মৃত। সেপটিক ট্যাঙ্কটি অরক্ষিত রাখাই কাল হয়েছে বলে দাবি এলাকাবাসীর। 5তলা বাড়ির ট্যাঙ্কি কম তো গভীর না, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আমার বাচ্চা পড়ছে, কালকে ওনার বাচ্চাও তো পড়তে পারে। নিহত রহিমের বয়স 5 বছর এবং তার ফুফাতো ভাই ইয়াসিন 3 বছর বয়সী। সময় সংবাদ, সাভার। নেত্রকোনা জেলা সদর হাসপাতাল সহ বেশিরভাগ সরকারি হাসপাতালে মিলছে না অ্যাম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট, আবার কোথাও নেই চালক। বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়েই জরুরি সেবা কার্যক্রম চললেও রয়েছে অতিরিক্ত ভাড়ার অভিযোগ। তবে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস ডেপুটি সিভিল সার্জনের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পাহাড় কিংবা হাওর সব এলাকার রোগীর ভিড় থাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে। প্রায় সময় রোগীর অবস্থা জটিল হলেই পাঠাতে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়, আর তখনই বাধে বিপত্তি। হাসপাতালের পেছনে চাকাবিহীন অবস্থায় মান্ধাত্তা আমলের পড়ে থাকা একটি অ্যাম্বুলেন্স জানান দেয় বেহাল অবস্থার। আরও একটি অ্যাম্বুলেন্স মেরামতের জন্য গ্যারেজে। এছাড়া 10 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 3টিতে রয়েছে চালক। অন্যগুলোতে চালকের অভাবে সরকারি সেবা মেলে না রোগীদের। এমন অবস্থায় রেফার্ড রোগীদের একমাত্র ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। ময়মনসিংহ পর্যন্ত সরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া 900 টাকা হলেও বেসরকারিতে গুনতে হয় দ্বিগুণ থেকে 3 গুণ টাকা। সরকারি অ্যাম্বুলেন্স আপনার সিন্ডিকেট আছে, কিন্তু ওরা যেতেছে না, অথবা যেতেছিল ওরা ভারত রেট বাড়ে 800 টাকা, ওরাও কিছু টাকা বেশি বই থাকে। আমাদের যতগুলো গরিব অসহায় মানুষ আছে, সরকারিভাবে অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমরা অনেক কষ্ট পাই। যখন প্রাইভেট অ্যাম্বুলেন্স যেতে আসলে বাড়তি খরচ, আর আমাদের অ্যাম্বুলেন্সগুলো
নষ্ট থাকাতে আমরা সবসময় আসলে রোগীদেরকে ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিতে পারছি না। তবে দ্রুত অ্যাম্বুলেন্স সমস্যা দূর করার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। 3টা উপজেলাতে 3টা অচল অ্যাম্বুলেন্স রয়েছে, ওগুলো সচল করার জন্য আমরা উপর লেভেলে আমরা চিঠি পাঠিয়েছি, অতি দ্রুত সেটা আমরা সমাধান পাবো। নেত্রকোনার 11টি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে 12টি, এর মধ্যে সচল 7টি। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময় আরও থাকছে। গাজায় 9 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ। রাফা সীমান্ত বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। অস্ত্র ছাড়তে এখন যুগ যুগ ধরে একটি সেতুর অপেক্ষায় হবিগঞ্জের রেমা কালেঙ্গার খোয়াই নদী পাড়ের 30,000 মানুষ। ঝুঁকি নিয়েই পারাপারা হচ্ছেন নৌকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গতানুগতিক আশ্বাসে আটকে আছে সমাধান। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের রেমা কালেঙ্গার চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গাজীপুর ইউনিয়নবাসীর এখনও খোয়াই নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, স্কুলগামী শিশু, এমনকি রোগীও পার হয় এই নৌকাতেই। দিনে কোনোভাবে পারাপার হলেও রাত নামলেই বন্ধ হয়ে যায় চলাচল, পড়েন চরম দুর্ভোগে। একটি ব্রিজ নির্মাণ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও আশ্বাসেই আটকে আছে সমাধান। এতে চরম ভোগান্তিতে প্রায় 30,000 মানুষ। নদীর পার রাত 12টার সময় যদি হয়, 8টার সময় গুদারাবদ্ধ থাকে। সন্তান যে অসুখ বিসুখ হয়ে যায়, তাছাড়া আমরা ময়নাবিল থেকে কত কষ্ট করে আসি। একটা ব্রিজ দেয় না এত বছর ধরে, এই যে এত কষ্ট করে আমরা যাই। কত এমপি এলো, কত মন্ত্রী এলো, কোনো ব্রিজ দেয় না। সরকারের কাছে দাবি যে আমাদের একটা ব্রিজ দেওয়া হোক। আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি এলজিডির সঙ্গে বা সংশ্লিষ্ট এমপি মন্ত্রীরা যারা ছিলেন এই অঞ্চলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এটা অলরেডি প্রস্তাবনা আছে। ব্রিজ নির্মাণের গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জনগণের চলাচলের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমরা দ্রুত সময়ের মধ্যেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। একটি ছোট ব্রিজ নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো এলাকার চিত্র, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকেই এখনো চলছে রেমা, কালেঙ্গা ও আশপাশের মানুষের জীবনযুদ্ধ। সময় সংবাদ, হবিগঞ্জ। জামালপুরের মাদারগঞ্জে 35 বছরেও নির্মাণ হয়নি সেতু। এতে চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 13 গ্রামের বাসিন্দার। এলাকাবাসীরা বলছেন 1990 সালে যমুনার ভাঙনে 13টি গ্রাম নদীতে বিলীন হয়ে উপজেলা থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে বাঁশের ও কাঠের সেতু তৈরি করে চলাচল করছেন তারা। তবে উপজেলা প্রশাসন বলছে সড়ক ও জনপথ ও এলজিইডির সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1990 সালে ভয়াবহ বন্যায় তীব্র ভাঙনে জামালপুরের মাদারগঞ্জে 13 গ্রামকে উপজেলা থেকে আলাদা করে দেয়। যমুনার শাখা নদীতে পরিণত হয় ভাঙন এলাকা। এরপর থেকে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নাংলা, নাদাগাড়ি, পশ্চিম সুকনগরী, ফুলজর, কাইজের চর, আতামারি সহ গ্রামগুলোর মানুষ। এছাড়াও বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ও বোহাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এই পথে যাতায়াত করেন। এলাকাবাসীর দাবি দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হলে এই দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। 90 সালে পরে চেষ্টা করে এই ব্রিজটা হয় না। অনেক সময় দেখা যায় নৌকা থেকে লোক পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়। হাট বাজারের অসুবিধা, পোলাপান স্কুল কলেজে যাওয়ার হয় না। তার বাস আছে, তার কাছ থেকে বাস নিছি, কারো কাছ থেকে 1500 টাকা নিছি, নিয়ে আমরা এইভাবে কাঠে ব্রিজ করছি। এলজিইডি অথবা সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা পরিষদের ফান্ডিংয়ে আসলে কখনোই সেতু নির্মাণ করার সুযোগ হয় না, যেহেতু বরাদ্দ খুবই কম। তো এই ক্ষেত্রে আমাদের যদি এলজিইডির সুযোগ থাকে অথবা সড়ক ও জনপথের যদি বেলি ব্রিজ করার সুযোগ থাকে, আমি ওনাদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এলজিইডি বলছে স্থায়ী সেতু নির্মাণে খরচ হবে অন্তত 15 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। সব ধরনের সুবিধা থাকলেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর ছাড়া আর কোনো পণ্য আমদানি হয় না। তবে ছাড়পত্র রয়েছে 22টি পণ্যের। এতে মুখ থুবড়ে পড়ছে বন্দরের কার্যক্রম। তবে এ নিয়ে গতানুগতিক বক্তব্য রাজস্ব বিভাগের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট।
ঢাকঢোল পিটিয়ে 2015 সালের 18 জুন উদ্বোধন করা হয় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। সে সময় ভারত থেকে কয়লা ও পাথর আনা হলেও 7 বছর আগে আমদানি বন্ধ হয়ে যায়। শুরুর দিকে প্রতিদিন অন্তত 250 ট্রাক দেশে ঢুকলেও বর্তমানে শুধু পাথর আমদানি হচ্ছে 20 থেকে 25টি ট্রাকে। এছাড়া ভারত থেকে 22টি পণ্য, ভুটান থেকে আলু ও সুতা ছাড়া সব পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সব বৈধ পণ্য রপ্তানির অনুমতি থাকলেও নেই কোনো কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন কয়লা পাথর ছাড়াও আরও অনেক পণ্য আমদানি করতে আগ্রহী তারা। সব পণ্যের শুল্ক হ্রাস করলে বন্দরটি আবারও প্রাণ ফিরে পাবে বলেও জানান তারা। শুকনো মরিচ, তারপর হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ, আমরা শুটকি মাছ আমরা আমদানি করার জন্য চেষ্টা করতেছি। ঠিকাদারদের কাজের গতি বাড়ায় তাহলে আমাদের পাথর যে আমদানিটা হয় এই পাথরের বেচা বিক্রিটা বাড়বো। 10,000 শ্রমিক, 12,000 শ্রমিক, আমরা সকলে বেকার হয়ে যাইতেছি। ব্যবসায়ীরা উঠতেছে এরকম কিছু না, আমাদের পাশে বাজার যে আছে এই বাজারের প্রত্যেকটা দোকানদারের অবস্থা অত্যন্ত খারাপ। কাজ কামও নাই, টুকটাক কাজ চলে তো চলে না, আজকে করতে পারি কালকে করতে পারি না। তবে এ নিয়ে গতানুগতিক বক্তব্য রাজস্ব বিভাগের। আরও বেশি সংখ্যক পণ্য আসে, আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে রাজি আছি। ব্যবসায়ী যদি পণ্য আনে এখানে আমরা আইনগত সকল সহযোগিতা তাদেরকে করব। আমদানিকারক সমিতির তথ্য মতে প্রায় 1 বছর আমদানি বন্ধ থাকা লোকসান পুষিয়ে নিতে এ বন্দর দিয়ে শুটকি, সুপারি, ফল ও ফ্লাই অ্যাশ আনতে আগ্রহী ব্যবসায়ীরা। সময় সংবাদ, শেরপুর। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের কাছে অন্য জাহাজের সঙ্গে লেগে এমভি জায়ান নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজ অ্যাসোসিয়েশন জানায়, শুক্রবার রাতে বন্দরের আউটারে পার্শ্ববর্তী একটি জাহাজের সঙ্গে ধাক্কায় জায়ানের তলা ফেটে যায়। তবে ঘটনাটি সকালে বুঝতে পারেন জাহাজের মাস্টার। এ সময় দ্রুত তিনি জাহাজটি পতেঙ্গা উপকূলে নেওয়ার চেষ্টা করেন। জোয়ারের সময় জাহাজের বেশিরভাগ অংশ ডুবে গেলেও ভাটার সময় পানি কিছুটা কমে যায়। জাহাজটি সিরামিকের কাঁচা পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। তবে নিরাপদে তীরে পৌঁছেছেন জাহাজে থাকা মাস্টার ও অন্য কর্মচারীরা। শিগগিরই উদ্ধার কাজ শুরুর আশ্বাস মালিক পক্ষের। ফরিদপুরে ভয়াবহ আগুনে 17টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত 10:15টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মাছবাজার সংলগ্ন নাসির দর্জির দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মুদি, ওষুধ, চা, কাপড় সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার রাত 9:30টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মা কালী জুয়েলার্সের মালিক বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার থেকে 3-4 জন দুর্বৃত্ত পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। জমকালা আয়োজন অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরগুনার সাংবাদিকদের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। বক্তারা বরগুনার আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া নদী ও সমুদ্র তীরবর্তী মানুষের উন্নয়নে উপকূল এলাকার জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান। পরে সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ সহ নির্বাহী কমিটির 21 সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয় অতিথিরা। শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের শেষ দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে আসা অনুসারীরা লালনের ধাম থেকে বিদায় নেবে আজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে।
ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের আজ শেষ দিন। ইতিমধ্যেই কিন্তু ফকির লালন শাহের ধামে ভাঙতে শুরু করেছে এই ফকির লালনের যারা অনুসারী যারা আছে তাদের কিন্তু মূল আচার, এবং ইতিমধ্যেই এই ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছে তারা শেষবারের মতো লালনের যে ধাম রয়েছে সেখানে শ্রদ্ধা জানিয়ে তারা আসলে বিদায় নিচ্ছে, এবং সাধুরহাট কিন্তু এক প্রকার ভেঙেই গিয়েছে। সকাল থেকেই তারা কিন্তু বিদায় নেওয়া শুরু করেছে ফকির লালন শাহের ধাম থেকে, এবং ইতিমধ্যে ফকির লালন শাহের যে যারা বিভিন্ন জায়গায় যাবে তাদের বিষয়ে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ করে ট্রাফিক এবং রেল স্টেশন থেকে শুরু করে বাস স্টেশন তারা যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশ থেকে। এবং আসলে সকাল থেকে আমরা এসে দেখতে পেরেছি যে মূলত ফকির লালন শাহের অনুসারী যারা আছে তারা সকলেই আসলে আস্তে আস্তে করে তাদের যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে তারা এগুলো গুছাচ্ছে, এবং গুছিয়ে কিন্তু তারা তাদের যে আশ্রম সেখানে তারা ফিরে যাবে। তবে ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছে তারা মূলত আমাদেরকে যেটি জানিয়েছে যে এবার কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, তারপরেও কিন্তু তারা আসলে এখান থেকে সন্তুষ্ট প্রকাশ করে তারা যাচ্ছেন, কারণ ফকির লালন শাহের অনুসারী যারা আছে তাদের যে জায়গা সেই জায়গা কম থাকার কারণে আসলে তাদের যে মূল আচার পালন করতে কিছুটা সমস্যা হলেও তারা কিন্তু এখান থেকে সন্তুষ্ট প্রকাশ করে কিন্তু তারা আজ ফিরছেন তাদের নিজস্ব ধামে। এবং সকাল থেকেই এই ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছে তারা এখানে তাদের জিনিসপত্রগুলো গুছাচ্ছেন, এবং আস্তে আস্তে তারা এই ফকির লালন শাহের ধাম ছাড়তে শুরু করেছেন। তবে আমি এখানে লালন একাডেমির সদস্য যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু ফকির লালন শাহের এই অনুষ্ঠানে প্রায় 7.5 লক্ষ লোক কিন্তু সমাগম ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ফকির লালন শাহের যে তিরোধান দিবস 135তম তিরোধান দিবসের কিন্তু আজ সন্ধ্যার সময় আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া কুষ্টিয়া ফকির লালন শাহের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু তারা আজকের মতোই কিন্তু সন্ধ্যার পরে তারা ফকির লালনের যে গান সেই গান দিয়ে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা শেষ করবে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়া ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM রাশেদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। খবর, তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। জবাবে নিজ ভূখণ্ডকে অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানায় তালেবান সরকার। দিনে দিনে উত্তপ্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। শুক্রবার রাতে একদল সন্ত্রাসী বিস্ফোরক ভর্তি রিকশা ব্যবহার করে খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার এক পুলিশ চৌকিতে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে পাকিস্তান। তবে নিরাপত্তা বাহিনী আগে থেকেই তাদের গতিবিধি নজরে রাখছিল। রিকশাটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি চালালে বিস্ফোরিত হয়ে 3 জন সন্ত্রাসী নিহত হয়। পরে মুঘলকোট এলাকায় পরিচালিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আরও 2 জন তথাকথিত কমান্ডারকে হত্যা করে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর তথ্যে বলা হয় নিহতরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং তেহরিকি তালেবানের হয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কাতারের মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে তালেবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আফগানিস্তান পাকিস্তান সংঘাত তার জন্য সহজ এক সমস্যা, চাইলে তিনি এখনই এর অবসান করতে পারেন। তিনি এও জানান এই সংঘাতের সূচনা পাকিস্তানি করেছেন। পাকিস্তানের হামলায় 3 আফগান ক্রিকেটারের নিহতের অভিযোগকে
সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আইসিসি কোনো স্বাধীন যাচাই ছাড়া এমন পক্ষপাতমূলক মন্তব্য করেছে। তারার দাবি করেন এটি ভারতের একটি সাজানো প্রতিধ্বনি তৈরি করার কৌশল, যা আসল ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এর মধ্যেই রাফা সীমান্তও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। গাজা শাসন কাঠামোয় কোনো প্রশাসনিক ভূমিকা নিতে চায় না হামাস। এই মুহূর্তে নিরস্ত্রীকরণে প্রস্তুত নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতা। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। সেজাইয়া, আলতুফা ও জাইতুনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেয়া হবে, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। এদিকে নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় হামাস জানিয়েছে গাজার শাসনে কোনো রাজনৈতিক ভূমিকা রাখতে চায় না তারা, বরং সব পক্ষের ঐক্যমত্যে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। হামাস এখনই নিরস্ত্রীকরণে প্রস্তুত নয়। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, বিষয়টি নির্ভর করছে আলোচনার প্রকৃতি ও চূড়ান্ত চুক্তির ওপর। তিনি আশা করছেন অন্তত ৩ থেকে ৫ বছর টিকে থাকবে যুদ্ধবিরতি, যাতে গাজা পুনর্গঠনের সময় পাওয়া যায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।